সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন WHR টিভি। আমাদের জীবন থেকে নেওয়া যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরে আমাদের একটা আলোচনা অনুষ্ঠান, একটি অত্যন্ত পরাবাস্তব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যেটা প্রত্যেকের জীবনে ঘটে গেছে এবং আমরা এখনকার সময় যে বিষয়গুলো ফেস করছি, সমাজ, রাষ্ট্রে, সময়কাল, পাত্রের মধ্যে দিয়ে যে জিনিসগুলো আমরা উপলব্ধি করছি, সেটা নিয়ে কথা বলছি। এ পর্যায়ে আমি আমার পাশে আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শাহজাহান নবুনের কাছে তার কাছে আমরা বলতে চাই যে আগামী প্রজন্মের জন্য আপনার কি দিক নির্দেশনা বা কি পরামর্শ, তাদের কাছে আপনি কি প্রত্যাশা করেন? ব্যাপার হচ্ছে, আমাদের দেশে রাজনৈতিক যে সংগঠনগুলো, আসলে অভিভাবক যারা, তারা কিন্তু তাদের সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্যই শিক্ষার অঙ্গনে পাঠায়, কিন্তু আসলে তারাও এখন অপারক হয়ে গেছে যে ওখানের যে পরিবেশ, একটা ভার্সিটির যে পরিবেশ, এই পরিবেশটাই এইরকম যে রাজনৈতিক ভাবে তাকে ঢোকার সময় অঙ্গীকার করে ঢুকতে হবে যে আমি আপনার দলে যোগদান করব বা আপনার দলের সিদ্ধান্ত অনুযায়ী চলবো, তা না হলে সে ভর্তিই হতে পারে না। এক ধরনের আনুগত্য, এক ধরনের দলদাস বা দলকানা হয়ে দলের প্রতি অন্ধ সমর্থন করেই তাকে শিক্ষাঙ্গনে ঢুকতে হচ্ছে। এটা খুবই আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, কারণ রাজনীতি, কেউ কেউ বলছেন যে আমাদের শিক্ষাঙ্গন থেকে রাজনীতি একদম হ্যাঁ, এটা আসছে। তার কারণ এই অবস্থা দেখে সবাই অভিভাবকরা আতঙ্কিত যে এই রাজনীতি তো আমাদের সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এবং জীবনও চলে যাচ্ছে। লেখাপড়ার জন্য তাদের পাঠাচ্ছে, তারা লাশ হয়ে ফিরছে, রাইট, এবং তারা সেখানে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে অনেক অভিভাবকরা দাবি তুলেছে যে শিক্ষাঙ্গন থেকে রাজনীতি দূরে রাখুন, বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক, বা ছাত্র রাজনীতি সীমিত করা হোক, এই বিষয়গুলো নিয়ে। এখন আপনি নতুন প্রজন্মের জন্য এবং আমাদের যারা রাষ্ট্রের জাতির যারা অভিভাবক, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমি মনে করি যে এই ব্যাপারে একটু কথা বলতে হয়। এরশাদ সাহেব, সাবেক রাষ্ট্রপতি বা স্বৈরাচার ও তাকে বলা হয়, বলে আমাদের বাঙালিদের কালচার হয়েছে যে একজন আরেকজনকে এখন ভাই ছোট করার যে সমস্ত শব্দ প্রয়োগ করতে হয়, এটা একটা ব্যাড কালচার আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমাদের একটা অপসংস্কৃতি যে একজন আরেকজনকে কথা বলতে গেলে তাকে স্বৈরাচার, তাকে ফ্যাসিস্ট, তাকে বা অন্য কিছু বলে তাকে কিভাবে সামাজিক ভাবে তাকে হেয় করা যায়, এই একটা অপচেষ্টা বা একটা হীনমন্যতার পরিচয় আমরা প্রকট ভাবে দেখছি। তো সেটাই এরশাদ সাহেব তখন একটা সিদ্ধান্ত দিছিলেন যে ছাত্র সংগঠন চলবে না, কলেজে বা শিক্ষাঙ্গনে চলবে না, থাকবে না, এবং যার কারণে তাকে মানে দেশদ্রোহ, মানে দেশের যত অপবাদ আছে তাকে দেওয়া হয়েছে এবং তাকে রাষ্ট্রের থেকে, রাষ্ট্র ক্ষমতা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। আসলে এটা এর পেছনে তো ছাত্ররা যতটা না দায়ী ছিল, আমার মনে হয় যে যারা ছাত্রদেরকে ব্যবহার করে রাজনীতি করতে চায় তারাই তো সবচেয়ে বেশি দায়ী ছিল। তাদের তো একটা মানে সৈনিক, তাদের একটা ডান হাত বাঁ হাত যা কিছু বলি, এই ছাত্র সমাজকে ব্যবহার করেই তারা রাজনীতিকে টিকিয়ে বা জিয়ে রেখে তাদের ক্ষমতার মসনদে যেতে চায়, তাদের পরে পা দিয়ে। এই কারণেই মনে হয় এদেরকে উস্কে দিয়েছে, ওই ছাত্রদেরকে উস্কে দিয়েছে রাজনীতিবিদরা, আমরা মনে করি। আমাদের দেশের 100 বার কথাটা। তো এখন ওদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ, ছাত্রদের উদ্দেশ্যে? বা আমি মনে করি যে এর থেকেই মানে রাষ্ট্রের যে ব্যবস্থা, এর পরিবর্তন একমাত্র রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদের হাতে ছাড়া আপনি আমরা যতই চিন্তা ভাবনা করি, আমরা যতই আলোচনা করি, সমালোচনা করি, কোনো কিছুতেই কাজে আসবে না। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রের যারা অভিভাবক তাদেরই উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে, গ্রহণ করতে হবে বিভিন্ন ভাবে, বিভিন্ন পন্থায় তাদেরকে এই শিষ্টাচার ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। এটাই আপনার পরামর্শ। আপনি কি তাই মনে করেন? আমি ওটা মনে করি না। আমি মনে করি যে এই 2 দিন আন্দোলন চলতেছে ওই ঢাকা ইউনিভার্সিটিতে, ছাত্র রাজনীতি বন্ধ, ওরা আস্তে আস্তে বুঝবে। ওরা তো যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা হলে থাকে, যারা করে,
ওরা তো বুঝতে পারতেছে যে আমাদের কি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর ঘটনা হয়েছে ওই যে ঢাকা ইউনিভার্সিটির কিছু ওই রাজনৈতিক লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন ঠিক আছে। দলের, হ্যাঁ। কারণ শিক্ষাঙ্গন আমি মনে করি একটা ফুলের বাগান। আমি এখনো আমি ওই ঢাকা ইউনিভার্সিটি আমি দেখি, আমি কল্পনা করি, ঠিক আছে না, কল্পনায় ওরা যারা এই দেশের তরুণ আর বৃদ্ধ যারা, তারা ওই ঢাকা ইউনিভার্সিটি যারা একবার ডাইনিং এর ডাল খেয়েছে, তারা সারা জীবন যতদিন বেঁচে থাকবে ওইটাকে স্মরণ করবে। ঠিক আছে, ওইটা হলো যে এমন একটা জায়গা, মরে যাওয়ার আগের দিন পর্যন্ত হা আমার ঢাকা ইউনিভার্সিটি, আমার ডাস, আমার মধুর হল, এক কাপ চা, একটা সিঙ্গারা, এই। তো ওখানে ও পরিবর্তন হবে এই যে ওরাই ওদের বাংলাদেশে, সারা পৃথিবীতে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে ছাত্ররাই সেই আন্দোলন করছে এবং তারাই সাকসেস হয়েছে। এবারও তারা এই আন্দোলন করবে, মানে ছাত্ররাই ছাত্রদেরকে ফিরিয়ে আনবে, আমি আশা রাখি। হ্যাঁ, আর এই দেশে যারা রাজনীতিবিদ যারা আছে তারা কোনোদিন এটা ফেরত আনবে না, তাদেরকে ব্যবহার করছে। ছাত্রদের এখন যারা রাজনীতি করে তারা ব্যবহার করে। তাহলে ছাত্ররাই যদি ছাত্রদেরকে ওই অপরাজনীতি থেকে, অপসংস্কৃতি থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের অভিভাবকদের কি করণীয়? অভিভাবকদের তাদেরকে বলতে হবে যে হ্যাঁ, সমর্থন দিতে হবে যে তোমরা এই একটা ভালো কাজ করছো, যে এটা হলো যাই, আর যাই হোক যারা ভালো পড়াশোনার এই সমস্ত জায়গায় যারা আসছে, তারা তো তার মা বাবা অনেক কষ্ট করে এখানে পাঠাইছে। আমি তো আমার সন্তানের কথা আমি তো বুঝি যে আমার সন্তানকে আমি ওই বুয়েট পর্যন্ত পাঠাইতে আমার কি কষ্ট হয়েছে, আমার ওয়াইফের কি কষ্ট হয়েছে, আমার কি কষ্ট হয়েছে। টাকা পয়সা তো আমরা তো টাকা পয়সার দিকে তাকাই না, আমার সন্তানকে ভালো শিক্ষার জন্য আমরা বুয়েটে পাঠাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাইছি। আমরা তো আমার সন্তানদের রাস্তায় গালাগালি দেবে এর জন্য তো আর পাঠাইনি। আমার মতো যারা আছে তারা 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 তো বুঝাইতে, তার মানে আপনার কথা হচ্ছে আপনি বোঝাচ্ছেন যে অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে, হ্যাঁ, রাষ্ট্রের নীতি নির্ধারকদের এগিয়ে আসতে হবে, এবং যে ছাত্ররা চাচ্ছে যে সেই শিষ্টাচার ফিরিয়ে আনার জন্য, সে ঐতিহ্য ইতিহাস আবার ফিরিয়ে আনার জন্য তাদের পাশে তাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আর হলে যে ওই যে দালাল শিক্ষক যারা আছে তাদেরকে চিহ্নিত করে যারা ব্যবহার করে, তাদেরকে বেচা কিনে করে হাজার হাজার কোটি টাকা অনেক ইনকাম হয়ে গেছে। এদেরকে সতর্কভাবে এদেরকে এড়াতে হবে, অথবা এদের আমার হ্যাঁ, এটা হলো যে ব্যাপার। আর আমি ছাত্রদেরকে বলবো আদব কায়দা, আমার শিষ্টাচার, আদব কায়দা। একটা কথা আছে মুরব্বীদের কথা, আমি অনেক সময় মুরব্বীদের কথা আমার মনে পড়ে, যেমন আমার বাবা বলছে আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, এই তো এগুলোর কথা, এগুলোর মুরব্বীদের কথা, হয়তোবা আমাদের এই পুরানো ধ্যান ধারণার কথা বলবে, কিন্তু আদর্শ লিপি উঠে গেছে, কিন্তু আদর্শ লিপিকে আবার এস্টাবলিশ করতে হবে। এই আর শিক্ষার ব্যবস্থার মধ্যে যে বারবার চেঞ্জ, আদর্শ দুঃখজনক, তাদেরকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করা, যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদের যে কষ্টটা হয়, বারবার সিলেবাস পরিবর্তন করে তারা যে হোঁচট খায়, এবং এই যে সময়টায় এই যে গণ অভ্যুত্থানের নামে তাদের যে 2-3টা বছর জীবন থেকে নষ্ট হয়ে গেল, একটা ব্ল্যাক হোলের মধ্যে তারা পড়ে গেছে। এই কালো গহ্বর থেকে তাদেরকে উঠে আসতে তাদেরকে অনেক কষ্ট করতে হবে, এবং আমরা তাদেরকে যাতে টেনে তুলতে পারি সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে। হ্যাঁ, দুইটা, একটা হলো মেট্রিক পরীক্ষা আর একটা হলো ইন্টারমিডিয়েট পরীক্ষা। দুইটা পরীক্ষার সন্তানের যে কি ক্ষতি হয়েছে, মারাত্মক ক্ষতি হয়েছে। এবং যারা ভালো ছাত্র তারা বলছে যে আমাদের এই রেজাল্টের তো প্রয়োজন ছিল না, আমরা তো এই পড়াশোনা করি নাই, আমরা ভালো পড়াশোনা করছি, আমরা পরীক্ষা দেবো এর ভিতরে আমাদের এই হবে, কিন্তু আমাদের তো সেই ইটা করা হলো না। যাই হোক, আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরো কথা বলবো। আমরা ভবিষ্যৎ আমাদের পন্থা নিয়ে আমাদের আরো কি আপনাদের পরামর্শ নেওয়া যায়, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরো কিছু তথ্য জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।